ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে শুরু করছি আজকের ভিডিওটি। ডিয়ার ভিউয়ার্স, গত পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম জমি নির্বাচন, জমি প্রস্তুত এবং কাটিং রোপণ সম্পর্কে বলেছিলাম। ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এই নেপিয়ার ঘাসের পরিচর্যা কিভাবে করতে হয় এ বিষয়ের পরে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। ঘাসের পরিচর্যাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনি যদি ঘাসের পরিচর্যাটা ভালো না করতে পারেন তাহলে আপনি ভালো ফলন আশা করতে পারবেন না। দেখা যায় যে ভালো যদি আপনি ঘাস পরিচর্যা করতে পারেন তাহলে আপনি দেখা যাচ্ছে যে একর প্রতি আপনি 60,000 থেকে 65,000 কেজি, অর্থাৎ 60 থেকে 65 মেট্রিক টন কাঁচা ঘাস আপনি তৈরি করতে পারবেন। তো 60 থেকে 65 মেট্রিক টন ঘাস তৈরি করতে গেলে আপনাকে ঘাসের পরিচর্যাটা ভালো মতো হতে হবে। ঘাসের পরিচর্যা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই এত ভালো প্রোডাকশন আপনি কিন্তু করতে পারবেন না। আর ঘাসের পরিচর্যাটা ডিপেন্ড করে কয়েকটা বিষয়ের পরে, প্রধানত যে কয়েকটা বিষয়ের পরে ডিপেন্ড করে সেটা হচ্ছে আপনার আগাছা নিধন, তারপর আপনি সার প্রয়োগ, কীভাবে আপনি সার প্রয়োগ করবেন, কতটা সার প্রয়োগ করবেন, এটার পরে আপনার ডিপেন্ড করছে। তারপরে আপনার এই পিলু বেঁধে দিতে হবে। পিলু বাঁধার পরেও আপনার কিন্তু এই ঘাসটা নির্ভর করবে। ঘাসে কিভাবে পানি দেবেন, কতবার পানি দেবেন, এইটার পরে ডিপেন্ড করে। এছাড়াও আপনার এখানে বায়োসিকিউরিটির পরেও ডিপেন্ড করে যে আপনার ঘাসটা গরু, ছাগল বা কোনো গবাদি পশু খেয়ে যাচ্ছে কিনা, বা বিভিন্ন ইঁদুরের আক্রমণ বা কোনো পোকামাকড়ের আক্রমণও হতে পারে। এর থেকেও আপনাকে কিন্তু রক্ষা করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে ছোট ছোট করে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই যে আগাছা নিধন আপনি কখন করবেন, কিভাবে করবেন। আপনি কাটিং রোপণের পরে দেখা যাচ্ছে 15 থেকে 20 দিন পরে আপনি এই আগাছাগুলো তুলে দেবেন। আপনি এক্ষেত্রে ছোট হাতে হ্যান্ড কোদাল যা আছে বা নিড়ানি আছে, এটা দিয়ে আস্তে আস্তে আপনি সমস্ত যে আগাছা আছে এটাকে আপনি ভালোভাবে নিধন করবেন। সার প্রয়োগ, সার প্রয়োগটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণে গুরুত্বপূর্ণ বিষয় বলছি যে সারের পরে আপনার ডিপেন্ড করবে যে আপনি আপনার ফলন কতটা ভালো হবে বা ভালো হবে না। এটা সম্পূর্ণ অনেকটা ডিপেন্ড করতেছে কিন্তু সারের পরে। সার আপনি 3 ভাবে সার প্রয়োগ করতে পারেন। একটা হচ্ছে আপনি শুধু জৈব সার দিতে পারেন। জৈব সার দিলে আপনি শুধু জৈব সার ব্যবহার করে আপনি ভালো ফলন পেতে পারেন। আবার আপনি শুধুমাত্র রাসায়নিক সার ব্যবহার করে আপনি ভালো ফলন করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে আপনি কম্বিনেশন করে, যে আপনি কিছু জৈব সার ব্যবহার করলেন, কিছু রাসায়নিক সার ব্যবহার করলেন, এভাবে আপনি করতে পারেন। এই জন্য ভিন্ন ভিন্নভাবে আপনাকে এর ক্যালকুলেশনটা আপনাকে ভিন্নভাবে করতে হবে। তো গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে এই যে সারটা আপনি প্রয়োগ করবেন, এটা কিন্তু আবার জমির পরে ডিপেন্ড করতেছে। আপনার জমিটা কেমন, আপনার জমিটা বেলে দোআঁশ মাটি, আপনার জমি কি এঁটেল মাটি, এটার পরে কিন্তু আপনার ডিপেন্ড করতেছে। তো আমরা যদি জৈব সার ব্যবহার করতে পারি তো আমার মনে হয় যে ভালো হয়। বর্তমানে জৈব সারের একটা বিশাল গুরুত্ব রয়েছে, কারণ আমরা জানি যে রাসায়নিকের কিছু ক্ষতি থাকে, সাইড ইফেক্ট থাকতে পারে। আপনি রাসায়নিক সার ব্যবহার করে আপনি আপনার গবাদি পশুকে খাওয়ালেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার গবাদি পশুর কিন্তু একটা বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তো রাসায়নিক সার খাওয়ানো যাবে, রাসায়নিক সার ভালো, কিন্তু রাসায়নিক সারের নিয়মটা হচ্ছে যে রাসায়নিক সার দেওয়ার পরে আপনি 10 থেকে 15 দিন পর আপনাকে খাওয়াতে হবে। জৈব সার, আপনার জৈব সারের ভিতর আবার আপনি যে গোবর সার যেটা আছে, গোবর সার আপনি ব্যবহার করতে পারেন, এবং এই গোবরকে প্রক্রিয়া করে আপনি ব্যবহার করতে পারেন। আপনি গোবর থেকে কম্পোস্ট সার তৈরি করতে পারেন। আপনি গোবরটাকে শুকিয়ে কম্পোস্ট সার তৈরি করে আপনি আপনার জমিতে ব্যবহার করতে পারেন। আবার এই গোবর থেকে আপনি আবার কেঁচো কম্পোস্ট সার আপনি তৈরি করতে পারেন। কেঁচো কম্পোস্ট সার বর্তমানে প্রায় ফার্মার বা বিভিন্ন জায়গায় এটা কৃষকরা তৈরি করছে এবং এর ভালো হয়েছে। গবেষণায় দেখা গেছে যে গাছের অত্যাবশ্যকীয় 16টি উপাদানের ভিতর
10টি উপাদান, 10টিরও অধিক উপাদান এই কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট সারে কিন্তু রয়েছে। গবেষণায় দেখা গেছে যে আদর্শ ভার্মি কম্পোস্ট সারে জৈব পদার্থ 28.32 ভাগ, নাইট্রোজেন 1.57 ভাগ, ফসফরাস 1.26 ভাগ, পটাশিয়াম 2.60 ভাগ, ক্যালসিয়াম 2 ভাগ, ম্যাগনেসিয়াম 0.66 ভাগ, সালফার 0.74 ভাগ, ব্রোন 0.06 ভাগ, আয়রন 975 ppm, ম্যাঙ্গানিজ 712 ppm, জিঙ্ক 400 ppm ও কপার 20 ppm রয়েছে। কাজেই ডিয়ার ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারের কতটা গুরুত্ব এখানে রয়েছে। যাই হোক, আপনাদের আমি যেটা বলতে চাই যে আপনি 3 ধরনের সার ব্যবহার করতে পারেন। যদি আপনি শুধু জৈব সার ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনাকে প্রতি একরে 2000 থেকে 2500 কেজি এই ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট সার আপনি ব্যবহার করতে পারেন। আর যদি শুধু আপনি গোবর সার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে আরও বেশি, আপনাকে 3.5 থেকে 4 টন, 3500 থেকে 4000 কেজি আপনাকে গোবর সার ব্যবহার করতে হবে। আর যদি আপনি শুধুমাত্র রাসায়নিক সার ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রতি শতকে 1 কেজি করে আপনি রাসায়নিক সার ব্যবহার করবেন। তবে এক্ষেত্রে আপনাকে রাসায়নিক সার যদি আপনি ব্যবহার করেন তা আপনাকে রাসায়নিক সার ব্যবহারের কমপক্ষে 10 থেকে 15 দিন পর আপনাকে গবাদি পশুকে খাওয়াতে হবে। এই বিষয়টা আপনাকে একটু নজর দিতে হবে। আবার আপনি জৈব আর রাসায়নিক সারের কম্বিনেশন করে আপনি জমিতে সার প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে আপনি 1 টন বা 1000 কেজি আপনি জৈব সার বা কম্পোস্ট সার আপনি ব্যবহার করতে পারেন এবং এর সাথে আপনি প্রতি একরে 26 কেজি হারে আপনি রাসায়নিক সার ইউরিয়া আপনি ব্যবহার করতে পারেন। আমি রাসায়নিক সার বলতে এখানে শুধু ইউরিয়াকেই বোঝাচ্ছি। ইউরিয়া সার আপনাকে ব্যবহার করতে পারেন। এই সার দেওয়াটা আপনি কিন্তু সকল জমিতে যেন সমানভাবে পায় এই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে। যে কোথাও সারের পরিমাণ যদি বেশি হয় তো সেখানে গাছ ভালো হবে, যেখানে সার কম পড়বে ওখানে কিন্তু আপনার গাছটা ভালো হবে না বা আপনি ভালো ফলন পাবে না। এই কারণে সার দেওয়ার সময় আপনাকে অবশ্যই বিষয়টি খেয়াল রাখতে হবে যে সব জায়গায় যেন সমানভাবে সারটা পায়। সার দেওয়ার পরে আপনাকে পিলু বেঁধে দিতে হয়। পিলু বাঁধাটা আপনি প্রথম যে ফসলটা আপনি পাচ্ছেন, প্রথম কাটিং লাগানোর পরে যে গাছটা আপনি প্রথমে পাচ্ছেন, প্রথমে আপনার পিলু বাঁধার প্রয়োজন নাই। তবে প্রথম কাটার পরে দ্বিতীয় বার যে সময় আপনি ফসলটা নেবেন, কাটার পরে আপনাকে ওই পিলু বেঁধে দিতে হবে। আপনি যে সময় গাছটা কাটবেন, প্রথম কাটিং করবেন, আপনার গাছটা যে সময় আপনার দেখা যাচ্ছে 1 থেকে 1.5 ফুট হবে, যদি আপনি কেটে নেন তাহলে পরবর্তী ফলনটা আপনি দ্রুত এবং বেশি পরিমাণে পাবেন। তো প্রথম ফলন পাওয়ার আগে, প্রথম কাটিংয়ের আগে আপনি কিন্তু পিলু না বাঁধলে হবে, তবে দ্বিতীয় ফলনের সময় আপনাকে কিন্তু পিলু বেঁধে দিতে হবে। বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। পিলু যদি আপনি না বাঁধেন তো সেক্ষেত্রে গোছাটা ভালো হবে না, গাছের সংখ্যাটা তেমন ভালো হবে না এবং গাছটা ভালো মাটি থেকে ভালো পুষ্টি নিতে পারবে না, গাছটা ফলনটা বেশি ভালো হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে পানি দেওয়া। আমরা জানি যে পানির অপার নাম হচ্ছে জীবন। পানি ছাড়া কোনো কিছুই ভালো হয় না। পানি দেওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনার জমিটা সমান হতে হবে। আপনার জমিটা যদি সমান না হয়, আপনি পানি দিলে পানিটা কোথাও বেশি যাবে, কোথাও কম যাবে, এতেও আপনার ফলন কোথাও ভালো হবে, কোথাও ভালো হবে না। এই কারণে আপনার জমিটা সব জায়গায় যেন সমানভাবে পানি পায় সেই জিনিসটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। আবার আরেকটা বিষয় মনে রাখতে হবে, পানি যেন গোড়ায় বেঁধে না থাকে দীর্ঘদিন,
কয়েকটা দিন যেন পানি গোড়াতে বেঁধে না থাকে সে বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে। পানি যদি গোড়ায় বেঁধে থাকে তাহলে কিন্তু আপনার গাছ মারা যাবে। পানি আপনি কতবার দিবেন এটা ডিপেন্ড করবে আপনার সিজনের পরে, কোন সিজনে আপনি পানিটা দিচ্ছেন এবং মাটির আর্দ্রতার পরে আপনার কিন্তু এটা ডিপেন্ড করবে। একটা ফলনে আপনি 3 থেকে 4 বার আপনি পানি দেবেন। বর্ষাকালে আপনার পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ সবসময় সে আর্দ্রতা পাবে, বৃষ্টি হচ্ছে, আপনি মাটিতে কিন্তু আর্দ্রতা পাচ্ছে। কিন্তু অন্য অন্য সিজনে আপনাকে এই আর্দ্রতা বিবেচনা করে আপনাকে পানি দিতে হবে 3 থেকে 4 বার, এবং পানি দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। পানি দিয়ে একদম ডুবিয়ে দিতে হবে যাতে আর্দ্রতা বেশি পায় এবং গাছটার কিন্তু গ্রোথ বেশি হবে। পানি যদি আপনি কম দেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের গ্রোথটা কম হবে এবং আপনি কিন্তু ফলন আপনি সেভাবে আশানুরূপ ফলন আপনি পাবেন না। সর্বশেষ যে পরিচর্যাটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে বায়োসিকিউরিটি। আপনার এখানে আপনি এত কিছু করলেন, এত টাকা ইনভেস্ট করলেন, আপনি এত সার দিলেন, আগাছা নিধন করলেন, পানি দিলেন, অনেক কষ্ট করলেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার গবাদি পশু বা অন্য কিছু এসে আপনার গাছটা খেয়ে যাচ্ছে বা নষ্ট করতেছে, ফসলের নষ্ট করতেছে। এই জিনিসটা আপনাকে নিশ্চয়তা করতে হবে। বিশেষ করে আপনাকে যেটা বলতে চাই, আপনাদের যেটা বলতে চাই যে ইঁদুর থেকে সাবধান। এই ইঁদুর দেখা যায় যে ওরা মাটি খুঁড়ে গর্ত করে গাছের গোড়া খেয়ে ফেলে। আমার ভিডিওতে আপনি আমি দেখানোর চেষ্টা করেছি যে ইঁদুর কিভাবে এই গাছগুলোকে খাচ্ছে বা গাছের ক্ষতি করছে। তো এগুলো আপনাকে সেখানে আপনি ইঁদুরের জন্য আপনি রোডেন্ট ক্রাফট বা আপনি ইয়ে গ্লু অথবা আপনি ওখানে বিষ দিয়ে আপনি ইঁদুর নিধন করতে পারেন। আপনাকে ইঁদুর কিন্তু নিধন করতে হবে। এবং আপনি যে আপনার ফসলটা কাটবেন, সাধারণত দেখা যাচ্ছে ঘাস রোপণের, এই নেপিয়ার ঘাস লাগানোর 40 থেকে 45 দিন পর আপনি আপনার গবাদি পশুকে খাওয়াতে পারেন। গরমকালে, গরমের সময় এই গাছের দ্রুত বৃদ্ধি ঘটে, সেখানে আপনি 30 থেকে 45 দিন পর পর, এবং শীতকালে গাছটার গ্রোথ কম হয়, এই কারণে আপনি শীতকালে 50 থেকে 60 দিন পর পর আপনাকে এই ঘাস আপনি কাটতে পারেন এবং ঘাসের গুঁড়া দিয়ে আপনি মাটির উপর দিয়ে উপর বরাবর আপনি কিন্তু গাছটা আপনাকে কাটতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আমার আলোচনাটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।